প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। রফিক ভাই, আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, 5 আগস্টের পরের মামলা যাচাই বাছাই হবে, সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির 6 নেতা, 6 সিটির প্রশাসক। জনপ্রশাসনে বড় পরিবর্তন, 9 সচিবের চুক্তি বাতিল, 3 সচিব প্রত্যাহার। দৈনিক আমার দেশ, প্রথম অধিবেশনে উত্তপ্ত হচ্ছে সংসদ, একদিনে 6 সিটিতে প্রশাসক নিয়োগ। দৈনিক ইত্তেফাক, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশ ফার্স্ট নীতিতে সমর্থন চীনের। 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দৈনিক ইনকিলাব, অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে খাদের কিনারায় অর্থনীতি, ঋণের ভারে নুজো নতুন সরকার। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়া দিগন্ত, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। দফতর সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে। দৈনিক সমকাল, প্রশাসক আছেন, কাউন্সিলর না থাকায় ভোগান্তি যাবে না। দৈনিক যুগান্তর, আদানির চুক্তি নিয়ে ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ। অর্থনীতি, ভূ রাজনীতি, আইন শৃঙ্খলার উন্নয়ন সামলাতে হবে 3 সংকট। বাংলাদেশ প্রতিদিন, শেষ সমাধান সংসদে, শিক্ষার মান নেই, টিউশন ফি লাগাম ছাড়া। দৈনিক কালের কণ্ঠ, রাষ্ট্রপতির আরও বিস্ফোরক তথ্য, 6 মাসে রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। দৈনিক দেশ রূপান্তর, বৈষম্য বিরোধী আইন শুধুই কথার কথা। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, এবার কৃষক কার্ড চালুর উদ্যোগ সরকারের। দৈনিক মানবজমিন, কারা কি প্রক্রিয়ায় পাবেন ফ্যামিলি কার্ড, এবারও কি খালি থাকবে 29 মিন্টু রোডের বাড়ি। দৈনিক কালবেলা, মন্ত্রণালয়ের উদারতায় 100 কোটি জমি গায়েব। দৈনিক বণিক বার্তা, নাজুক রাষ্ট্রীয় কোষাগার, বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট টু রিভিউ হ্যারাসমেন্ট কেসেস filed after August 5th. Salahuddin says false implicated individuals must not suffer. The New Age, massive reshuffle in police admin in the offing. BNP leaders appointed administrators to 6 city corporation. The Daily Observer, extortion surged 20-50% under interim government, DCCI president. যেটা ফিরবে আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামগুলো। যে বিষয়টা আমি আপনার সাথে প্রথমেই আনতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সাংবাদিকের সাথে এবং দায়িত্ব গ্রহণের পর উনি বৈঠক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, যেখানে যে বিষয়টা বলেছেন 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে, অনেক মামলা উনি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে বা এগুলো অনেক সময় কেউ সুবিধা নেওয়ার জন্য সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ এই মামলাগুলো যাচাই বাছাই হবে। একই সাথে উনি বলেছেন পুলিশকে আরও কার্যকর হবে, পুলিশকে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে পুলিশের কার্যক্রমে, বিশেষ করে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং ব্যবস্থা নেবে। কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল বাংলা ভিশনে যারা দেখছেন সবাইকে। নতুন দিগন্তে নতুন সরকারের নতুন বার্তা নিয়ে শুরু হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা। এখানে আমরা দলের প্রধান চেয়ারম্যান এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে বক্তব্যগুলো আমরা সাম্প্রতিককালে শুনছি, এটারই ধারাবাহিক অংশগুলো মন্ত্রীদের কাছ থেকেও আসছে। সালাউদ্দিন সাহেব যথার্থই বলেছেন যে 5 আগস্টের পরে যে সকল মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো তো অবশ্যই যাচাই করা দরকার আছে এবং যারা প্রকৃতভাবে দোষী তাদের তো শাস্তি নিশ্চিত করা উচিত। এখানে একইভাবে আমি বলবো যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে এবং এই সরকারের, বিএনপি সরকারের বিপুল ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন
যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজস্ব গতিতে চলবে, এখানে কোনো রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ থাকবে না, কোনো এমপি মন্ত্রী কোনো দোষী ব্যক্তির ব্যাপারে যেমনি সুপারিশ করতে পারবে না, একইভাবে কোনো যে পার্টির হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যারাই হোক দোষী তাকে শাস্তি বিধান নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় বলছে যে বিডিআর বিদ্রোহের যে আপনার 2009 সালের উনি বলছে এই বিডিআর বিদ্রোহের মামলা আলাদা তদন্ত কমিশন গঠন করে পুনঃ তদন্ত করা হবে, কিভাবে দেখছেন? এটা তদন্ত দরকার আছে, কারণ যারা স্বজনহারা তারা তো এই হত্যাকাণ্ডগুলোর প্রকৃত বিচার চায়, এবং সেখানে পর্দার অন্তরালে আর কারা কারা আছে, এবং এরকম একটি লোমহর্ষক ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে, সেটি জনগণেরও একটি জিজ্ঞাসা যে এত 57 জন অফিসার সহ এত রক্তক্ষয় হলো এবং এটা কেন করলো, দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা সমরশক্তিকে ধ্বংস করার জন্য বা সীমান্তকে অরক্ষিত করার জন্য। সুতরাং এগুলোই মনে করি যে স্পেসিফিক করে সবগুলোর বিচার হওয়া উচিত। পুলিশের যে পরিবর্তন বলা হয়েছে, আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী পুলিশের যে অনেকটাই যেন নিষ্ক্রিয়তার ভাব, পুলিশের পোশাকও পরিবর্তন করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। তবে এখন কোশ্চেন উঠছে যে নতুন করে পুলিশের জনবল নিয়োগ করা হবে 1000 আপনার ছাত্রীদের মতো, যেটা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রী। এছাড়া পুলিশের যেই পোশাক ইন্টারিমের সময় করা হচ্ছে, এই পোশাকটা আবার নতুন করে চেঞ্জ করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? আসলে পোশাক তো বড় কথা নয়, পোশাক পরিবর্তন বা পোশাকে তো দায়িত্বটা হচ্ছে বড় কথা, এবং কতখানি সে দায়িত্বটা পালন করলো তার স্বীয় দায়িত্ব, সেটা হচ্ছে বড় ব্যাপার। এবং দায়িত্ব পালন করতে গেলে সেখানে তাকে দায়িত্ব পালন করতে দেওয়াটা কতখানি, সেটা এখানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় পুলিশের যে ড্রেস ছিল সেটি কেউ কেউ বলেছে যেগুলো ডার্ক কালার ছিল, এবং দেশে যেহেতু মব কালচার শুরু হয়ে গেছিল এবং তারা অরক্ষিত ছিল নানান কারণে, এবং ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিস্টরা বিভিন্নভাবে অ্যানার্কি তৈরি করতে চেষ্টা করেছে, সে কারণে কেউ কেউ বলেছে একটু ডার্ক কালার ড্রেস তার দিয়েছিল। আমি জানি না কী কারণে ইন্টারিয়াম গভর্নমেন্টটা ওরা বলতে পারবে ভালো, তবে এগুলো তো রাষ্ট্রের ক্ষতি, এগুলো অপচয় যে ড্রেস কদিন পর পর পরিবর্তন করা। কিন্তু আমি মনে করি যে আগের জায়গায় আগের যে কালার ছিল সে কালারে ফিরে গেলে এখানে আর ভবিষ্যতে যেন এই কালার ইউনিফর্ম নিয়ে কালার নিয়ে যেন আর কেউ নতুন করে আর এগুলো তৈরি করতে না পারে। কারণ পুলিশ পরিবর্তন করতে হবে মেন্টালিটি, মানসিক হবে, এবং পুলিশ নিয়োগের ব্যাপারে আপনি দেখবেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী যে নিয়োগ হয় সেখানে তাদের ব্লাড, তাদের ফ্যামিলি, তাদের ফাদার মাদার, সেগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর উপর দেশের ল অ্যান্ড ফোর্স ডিপেন্ড করে। তা আমরা দেখেছি অতীতে যে সরকার ছিল গত 17 বছরে, বিশেষ করে আওয়ামী সরকার, তারাও আপনার এই পুলিশ বাহিনীর উপর যেটা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে রাজনৈতিক হস্তক্ষেপ, তারা দেখেছি সেইখানে আপনার ন্যাক্কারজনকভাবে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে হুঁশিয়ারি যে পুলিশের বিরুদ্ধে যদি কেউ কোনো খায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, আপনি কি মনে করছেন যে এটা সম্ভব হবে? এটা সরকারের সদিচ্ছা থাকলে তো সম্ভব। অতীতে সরকারের কথা যেটা বলছেন, অতীতের সরকার তো রাজনীতিবিদদের গায়ে হাত দিয়েছে, অতীতের আইনশৃঙ্খলা বাহিনী। চিফ হুইপ জয়নাল আবেদিন সাহেবকে আমরা দেখেছি কিভাবে, দেখেছেন না কীভাবে লাঞ্ছিত করলো সংসদ ভবনের সামনে, রাজনৈতিক দল নেতাদেরকে কীভাবে লাঞ্ছিত করেছে, কীভাবে তুলে নিয়ে গেছে, কীভাবে অপমান করেছে বিএনপির মহাসচিব সহ। তো সুতরাং এটা যেন আর পুনরাবৃত্তি না হয়, এভাবে রাজনৈতিক হস্তক্ষেপ, অপরাধী যারা আছে, দোষী যারা আছে তাদের আইনের আওতায় এনে আইনের বিচার হবে। এখানে বিচার বিভাগ আছে, বিচার বিভাগ আজকে স্বাধীন। তো সুতরাং আমি বলবো যে এটা নির্ভর করবে সরকারের উপরে, সরকারের দৃষ্টিভঙ্গি। তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু অতীতে কোনো সরকার প্রধান এভাবে বলে নাই। দেশের কল্যাণে, দেশের মঙ্গলের জন্য, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তিনি আজকে সবার আগে বাংলাদেশ, এই যে কথাটি তিনি বলেছেন যে তিনি দলের চেয়ে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই চিন্তাটা থেকে কিন্তু তিনি এই কথাগুলো বলছেন। রাষ্ট্র অপচয় করা যাবে না, আইন শৃঙ্খলা নষ্ট করা যাবে না, এগুলো কিন্তু তারেক রহমান সাহেবের পদক্ষেপের কারণেই সেভাবেই চলছে। তো আমি বিশ্বাস করি যে চেইন অফ কমান্ড যেহেতু আছে এবং মানুষ সেটা সুফল পেতে শুরু করেছে এবং আগামী দিনেও সুফল পাবে, তবে দেশ এবং রাষ্ট্রের সকলকেই সহযোগিতা করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে না যে শ্রেণী চরিত্র খারাপ হলে ব্যক্তির চরিত্র কতখানি টিকতে পারে।
পিপলকে আমাদেরকে সভ্য হতে হবে, মানুষ হতে হবে। আমরা মুসলমান সংখ্যা আমাদের দেশে বেশি, কিন্তু মুসলমানদেরও যে সংজ্ঞা আছে শান্তির জন্য, সুন্দরের জন্য, নিরাপত্তার জন্য, স্বস্তির জন্য, সেই জিনিসগুলো কিন্তু মানবতার জন্য, মানব কল্যাণের জন্য, সেটা এনশিওর করতে হবে প্রত্যেককে, তবেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তবে আমরা প্রথম তারেক রহমান সাহেবের যে বার্তা, আমরা নতুন সূর্যোদয় আর যে চিন্তাভাবনা দেশকে নিয়ে আমরা প্রত্যাশিত, আমি নিজেও ব্যক্তিগতভাবে অপটিমিস্টিক। আশা করি এভাবে চললে দেশ এগিয়ে যাবে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা দেখেছি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন ফ্যামিলি কার্ড, বিশেষ করে আপনার আগামী 10 মার্চ আনুষ্ঠানিকভাবে পাইলট প্রজেক্ট হিসাবে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে কৃষকদের জন্য উনি বলেছেন স্মার্ট কার্ড দিবে। এই যে ফ্যামিলি কার্ডের এই যে ধারণা এবং যেই কতটুকু বেনিফিশিয়ারি হবে সাধারণ মানুষ, কিভাবে দেখছেন? এখানে ফ্যামিলি কার্ড যেটা, সেটা হচ্ছে আপনার যারা আপনার একটা পরিবারের 5 জন সদস্য যদি থাকে, তাহলে 5 জন সদস্য অন্তর্ভুক্ত থাকবে, একটা কার্ড পাবে। আর পরিবারের সদস্যের সংখ্যা যদি বেশি হয় তাহলে আলাদা কার্ড দেওয়া হবে। এখানে একই ব্যক্তি একাধিক ভাতা পাবে না, তবে পরিবারের অন্য সদস্যরা প্রাপ্য সুবিধা নিতে পারবে। তো আমরা শুনেছি প্রথম ধাপে বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, পাঞ্চরাপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও, নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে রোজার মধ্যে এদেরকে সাথে ঠিক করতে থাকবে এবং এটা পেতে থাকবে। তো আমি এটা মনে করি যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ সরকারের জন্য, এবং এটা যারা নিরীহ, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত তাদের কাছে। তবে ফ্যামিলি কার্ড বাছাইয়ের ক্ষেত্রে অর্থাৎ স্ক্রুটিনিং করতে কারা পাবে, কাদেরকে কারা বাছাই করবে, এবং এই ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বা যদি আপনার স্বচ্ছতা নিশ্চিত করা না যায়, অর্থাৎ এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি খবর বের হয়েছে যে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য টাকা উত্তোলন করা হচ্ছে, এই বিষয়গুলো কিভাবে মনিটরিং করা উচিত বা কিভাবে করা হবে? না, ফ্যামিলি কার্ডে তো অনেক বেশি টাকা দিচ্ছে না, এটার জন্য আর কি উত্তোলন করবে? এগুলো নানা রকমের একটা প্রভাকাণ্ডা হতে পারে, এটা আমি বিশ্বাসও করি না। আর তাছাড়া ধীরে ধীরে তো ফ্যামিলি কার্ডের আওতায় তো সবাই আসবে, সুতরাং এখানে কোনো যাচাই বাছাই যে একটা যে স্বজনপ্রীতি, সেই সুযোগ নাই। আর আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী যিনি আছেন, ডাক্তার জাহিদ সাহেব, ভেরি সিনসিয়ার, অনেস্ট, ডাইনামিক। তো বিশেষ করে ওনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে এটা যেহেতু আমাদের নির্বাচনী ইশতেহারও ছিল, এটা বাস্তবায়ন হবে এবং যারা পাওনা, যারা প্রাপ্য, তাদের কাছে এটা যাবে। যাচাই বাছাইয়ের আপাতত তো স্থানীয় সরকার নির্বাচনটা না, এখন ধরেন যে ইউপিতে যারা মেম্বার ছিল, মেম্বারদেরকে দিয়ে সেগুলো করা যেতে পারে। স্থানীয় গণ্যমান্য লোকজন আছে, ইমাম সাহেবরা আছে, শিক্ষকরা আছে, সঠিকভাবে নেবে। নেওয়া খুব বেশি ডিফিকাল্ট না, আন্তরিকতা যদি থাকে সম্ভব। স্থানীয় সরকার মেম্বার আছে, ইউনিয়ন কাউন্সিল মেম্বার আছে, তাদের কাছে লিস্ট আছে। আওয়ামী লীগের মতো শুধু আওয়ামী লীগের লোক খুঁজে খুঁজে দেবে, এটা বিএনপির দ্বারা সম্ভব হবে না। বিএনপি কাজ করবে না, বিএনপির কাছে সবাই সমান। আর তারেক রহমান সাহেব বলেছেন যে আমি সবার প্রধানমন্ত্রী, আমাকে কে ভোট দিল কে দিল না, ডাজ নট ম্যাটার, আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সকল জনগণের জন্য উন্মুক্ত। 6 সিটি কর্পোরেশনে বিএনপির 6 নেতাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যথাসময়ে হবে। আবার এনসিপির পক্ষ থেকে বলছে যে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন না করার জন্যই এই নিয়োগ দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন? না, এখানে একটা আপনাকে বুঝতে হবে যে মাত্র একটি বড় জাতীয় সংসদ নির্বাচন হলো, প্রত্যাশিত নির্বাচন। এই নির্বাচনটি সবার প্রত্যাশা ছিল, 17 বছর কেউ ভোট দিতে পারে নাই এবং সকল জনগণের অংশগ্রহণে কিন্তু নির্বাচনটি হয়েছে। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যেমন অংশগ্রহণ করেছে, ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, নির্ভয়ে, নিঃসংকোচে। এবং নির্বাচন কমিশনের যে তাদের ক্ষমতা দেওয়া আছে সংবিধানে 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত, নির্বাচন কমিশন কিন্তু সবগুলো অনুচ্ছেদ তারা এক্সারসাইজ করতে পেরেছে নির্বিঘ্নে, নিঃসংশয়ে, কারণ সরকারের কোনো চাপ ছিল না, হস্তক্ষেপ ছিল না। ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন অবশ্য যে অতীতে যে কোনো সময়ের চেয়েও
সুন্দর একটি নির্বাচন আমি দেব। নির্বাচনে তো খুব উল্লেখযোগ্য কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে বলে আপনারও জানা নাই, আমারও জানা নাই। এত বড় একটা নির্বাচন, 18 কোটি দেশের মানুষের, কত রকম বিশৃঙ্খলা হয় না অতীতে। আওয়ামী লীগ যে একতরফা নির্বাচন করেছে তখনও তো কিলিং টিলিং হয়েছে। তো সেদিক থেকে আমি বলবো যে এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পরপর এর মধ্যে রোজা আছে, রোজা লাগিয়ে এটা শেষ হলো। রোজার মধ্যে তো আর একটা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব না। রোজার পরে ঈদ আছে, তারপরে আপনার ঝড় বৃষ্টির দিন আসতেছে। নিশ্চয়ই সুন্দর একটা সময়ে এই সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য বিএনপির ইস্তেহারে যেমনি আছে, 31 দফায় আছে, আমরা স্থানীয় সরকারকে অনেক শক্তিশালী করবো, ট্যাক্সই করব। সেই জন্য নির্বাচন তো হবে, অবশ্যই একটা সুন্দর একটা সময় স্থানীয় সরকার নির্বাচন হবে। তবে আপনার যেটা আপনি বলেছেন, গতকাল স্থানীয় সরকার যে সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 ধারা যে 25-এর কয়ের উপধারা 1 থেকে একের অনুবৃত্তিক্রমে নিম্নবৃত্ত যে 6 জনকে আপনার কর্পোরেশন দিয়ে, তো এটা সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। কিন্তু এটা আপনার এই এমন নয় যে তাদেরকে একেবারে দীর্ঘদিনের জন্য আছে। তবে নগরের বা মানুষের কল্যাণের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তারা তো বঞ্চিত, নগরবাসী তো এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং যাদেরকে দিয়েছে আপনি তাদেরকে অবশ্যই চেনেন, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এবং বীর মুক্তিযোদ্ধা সালাম সাহেব, অবিভক্ত বিএনপি মহানগরের সেক্রেটারি ছিলেন, আহ্বায়ক ছিলেন, ডায়নামিক মানুষ, উনি সজ্জন ব্যক্তি। ওনাকে দেওয়া হয়েছে দক্ষিণ উত্তরে দেওয়া হয়েছে বিএনপির প্রার্থী ছিলেন যুবদল ডায়নামিক লিডার মিল্টন সাহেবকে। এমনিভাবে খুলনায়, তারপরে বরিশালে, সিলেটে দেখেছেন, বরিশালে মোয়াজ্জেম হোসেন আল্লাহ সাহেবের, নারায়ণগঞ্জে সাকাওয়াত সাহেবের কম। তো যাদেরকে দিয়েছেন তার প্রত্যেকেই প্রতীতযশা এবং তার প্রো পিপল। সবচেয়ে বড় কথা হলো যে সব কিছু কিন্তু প্রশাসক দিয়ে হয় না। আমলাদেরকে আমরা সম্মান করি, আমরা কাজ করবে, কিন্তু জনগণের জন্য সরাসরি কাজ করতে হলে এরকম প্রো পিপল লিডারশিপের প্রয়োজন আছে। এবং আপনি দেখবেন যে আগামী দিনে যখন সুষ্ঠু আবার নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচনে এরকম ডায়নামিক যারা আছে তারাই বেরিয়ে আসবে। তো নাগরিক সেবার জন্য, মশা মুক্ত করার জন্য, আপনার এই জলাশয় মুক্ত করার জন্য, আপনার চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত করার জন্য, নগরবাসীকে স্বস্তি রাখার জন্য এই মুহূর্তে যে খুব বেশি দরকার ছিল এটা সরকারের জন্য, এটা বিকল্প কিছু ছিল না করার। সেই জন্য সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য আমি বলবো যে আমি সরকারকে ধন্যবাদ জানাবো আপনারা এখান থেকে, যে একটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং যাদেরকে দিয়েছে আমি বিশ্বাস করি যে ওই সকল কর্পোরেশন প্রত্যেকটা অর্থাৎ জনগণ যাতে দ্রুত সেবা পেতে পারে, বঞ্চিত না হয়, এই জন্য বঞ্চিত না হয়, সেই জন্য। আরেকটা বিষয় হচ্ছে আপনার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনার গতকাল আপনারা দেখছেন 9 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, 3 সচিব প্রত্যাহার, বিভিন্ন প্রশাসনিক রদবদল হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বদলি হয়েছে, অ্যাটর্নি জেনারেলও আসছে নতুন মুখ। তো আমরা দেখছি বিএনপির নির্বাচনী ইস্তেহারে বলা আছে যে মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক শাসনতন্ত্র যেটা আছে সেইটাই বলছে যে তার ধারাবাহিকতায় এই যে নতুন সরকার আসলে পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। তবে আবার কেউ কেউ বলছে এই মেরিটোক্রেসির সাথে সাথে যেন আবার ঢালাওভাবে দলীয়করণ না হয়। কিভাবে দেখবেন বিষয়টা? আমরা মেরিটোক্রেসির পক্ষে, আমরা অটোক্রেসির বিরুদ্ধে এবং অটোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আপনি জানেন যে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সবসময় ফ্যাসিস্ট এবং অটোক্রেটিক গভর্নমেন্ট এগেনস্টে মুভমেন্ট করেছেন। সে কারণে তিনি আনকম্প্রোমাইজ লিডার হিসেবে সমগ্র বাংলাদেশের কাছে সমাদৃত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার প্রমাণকে আমরা তাই দেখেছি। এবং আপনি জানেন যে একটি সরকার, নতুন সরকারের কিছু দায়িত্ব থাকে, কাজ থাকে। ইন্টারিম গভর্নমেন্টের সময় চুক্তিভিত্তিক ছিল, কারণ এর আগে 15 বছর প্রশাসন ধ্বংস করে দিয়েছিল সরকার, আওয়ামী লীগ সরকার। 15 বছরে যেভাবে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, অনেকে পালিয়েও গেছে, অনেক সচিবরা পালিয়েও গেছে, তো সরাতেও হয় নাই। তো ওই সকল জায়গাতে তাৎক্ষণিকভাবে সরকার চালাতে হলে তো লাগে প্রশাসন। সেখানে তারা চুক্তিভিত্তিক এনেছে, অনেকে চাকরি ছিল না, অনেকে বঞ্চিতও ছিল দীর্ঘ 17 বছর। তাদেরকে আবার তাদের চাকরির বয়সে শেষ হয়ে গেছে, কিন্তু তারা চাকরি করতে পারে নাই, ওএসডি ছিল। তো তাদেরকে চুক্তিভিত্তিক এই সময়টা কাজ করিয়েছে। এখন তো ধরেন যে নতুন সরকার আসছে, এখানে আরও অনেক অফিসাররা আছে, অফিসাররা আছে, মেধাবীরা আছে, তাদেরকে যার যার জায়গায় স্থলাভিষিক্ত করতে হবে। এখানে বিএনপি দলীয়করণ করবে না,
যারা মেধাবী অফিসার, যারা সৎ, নির্ভীক এবং সরকারের জন্য কাজ করবে, এখানে দলের জন্য নয়। অতীতে দেখা গেছে জয় বাংলা না বললে সরকারি কর্মকর্তাদের প্রমোশনই হতো না, চাকরি অনেকে থাকতো না। তো আমরা কিন্তু সেই জায়গায় সেদিকে আমরা যাব না। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা সরকার এমনভাবেই চালাবো যেটা আপনার অতীতের যে কোনো সরকারের চেয়ে অনেক সুশাসন প্রতিষ্ঠা করবে এবং নিয়ন্ত্রিত এবং গতিশীল এবং নির্বিঘ্নে কাজ করবে প্রত্যেকটা অফিসার। আপনি যে মিডিয়াতে আমরা আজকে কথা বলছি, মিডিয়ার ব্যাপারেও কিন্তু তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন যে নির্ভয়ে কাজ করবে সাংবাদিকরা, নির্বিঘ্নে কথা বলবে রাজনীতিবিদরা। তো সেটাই হচ্ছে আজকে। সুতরাং এখানে প্রশাসনের পরিবর্তন আসবে, এটি স্বাভাবিক। হ্যাঁ, এখানে অ্যাটর্নি জেনারেল আগের তিনি তো নির্বাচন করে পার্লামেন্টারি মেম্বার হয়ে আইনমন্ত্রী আছেন, আসলে একটা ভালো অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। তো এই জায়গাটা তো একজনকে লাগবে, যাকে দিয়েছেন তিনি একজন যোগ্য, একজন বিচক্ষণ আইনজীবী, রাষ্ট্রসেবা পাবে তার কাছ থেকে বিশ্বাস করি। ইন্টারন্যাশনাল প্রসিকিউটরে যিনি ছিলেন তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে, আন্তরিকতার অভাব ছিল না। একইভাবে নতুন সরকারের কাছে নতুন প্রত্যাশা থাকে, আরেকজন দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তো চিরস্থায়ী না, পরিবর্তন হবে। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই মামলাগুলো কি এক্ষেত্রে কোনো আপনার প্রভাবিত হবে, যে চিফ প্রসিকিউটরের চেঞ্জের কারণে মামলার কোনো হেরফের হবে কিনা, বা মামলা তো কথা না, মামলা গতিতে চলবে। শুনুন, আমি একটা কথা বলি আপনাকে। আপনার আলফ্রেড টেনিসনের দি ব্রুক পড়েছিলেন না? একটা কবিতা আছে, মেন মে কাম অ্যান্ড মেন মে গো বাট আই গো অন ফর এভার। নদীর মধ্যে চলবে, দেশের মধ্যে চলবে। এবং এটাকে যখন আপনি চলতে দিবেন না, রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিতে হবে, সরকারের গতিতে চলবে, আইনের গতিতে চলবে, দেশের গতিতে চলবে। আপনি চলতে যখন দিবেন না, বাধা দিবেন, তখন সে কী করবে? হয় বাঁধ ভাঙবে, নয়তো উপচে পড়বে, নয়তো দিক দিয়ে প্রবাহিত হবে, স্বাভাবিক গতি হারিয়ে ফেলবে। স্বাভাবিকতা হারানো যাবে না। রাষ্ট্রের যে অর্গান আছে, আইনসভা আছে, বিচার বিভাগ আছে, তারপরে নির্বাহী বিভাগ আছে, প্রধান অর্গানগুলো, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল গত 15 বছর। এগুলো সচল করতে হলে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমি বলবো যে আরও বেশি কঠোর হস্তে একদম সময় উপযোগী পদক্ষেপ নেওয়া উচিত। এখানে আপোষের কোনো সুযোগ নেই। যারা অপরাধী আছে তাদের বিচার হবে, অন্যায়ের বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। আপনি দেখেছেন গত 15 বছর একজন মন্ত্রী বা একজন এমপি বা একজন রাষ্ট্রের সচিব কেউ কি এক পদত্যাগ করেছে যে এই ছেলেকে গুলি করেছ? আমি এটা মানি না। এমনকি শেষ দিকে, 24-এর শেষ দিকে, জুলাই আগস্টে এই যে ছাত্রদেরকে নির্বিঘ্নে গুলি করলো, প্রধানমন্ত্রী বলে গুলি করে দিয়েছে। বুকে করেছে, মাথায় করেছে, স্নিগ্ধকে মেরেছে, সাইদকে মেরেছে, ওয়াসিমকে মেরেছে। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার কি পদত্যাগ করেছে তার প্রতিবাদে যে আমি এই পার্লামেন্ট চাই না, আমি এই দেশ চাই না, আমি এই সরকার চাই না? এই যে সরকার উচ্চ পর্যায়ে কর্মকর্তা, এই যে ন্যূনতম প্রতিবাদ করার যে সাহস, এটা হারিয়ে ফেলেছিল সরকার। আমি মনে করি যে এরকম ঘটনা যেন জন্ম না হয়, এবং যদি হয় আমি নিজে যে পার্টি করি, পার্টিতে আমি প্রতিবাদ করব, আমি পার্টি থেকে প্রতিবাদ করব না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার সেই পথে যাচ্ছে, যে পথ সত্যের, যে পথ অন্যায়ের বিরুদ্ধে কাজ করে, যে পথ সুশাসনের, যে পথ জনগণের নির্বাচিত সরকার, জনগণ দায়িত্ব দিয়েছে সঠিকভাবে দেশকে পরিচালনা করার জন্য, যে ইমানি দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে। আর এখানে পালন করতে যারা ব্যর্থতা পরিচয় দেবে বা বিঘ্ন ঘটাবে, অ্যানার্কি তৈরি করবে, তার এই দলে, সরকারে তিনি রাখবেন বলে আমি বিশ্বাস করি না। একটা বিষয় হচ্ছে আপনার সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ বর্ষে রাষ্ট্রপতি আহ্বান করেছেন। অনেকে বলছেন প্রথম সংসদ অধিবেশনে প্রাণবন্ত হবে। বিশেষ করে আপনার একটা বিষয় দেখছেন যে সংবিধান সংশোধন পরিষদের শপথ নিয়ে একটা বিতর্ক হয়েছিল, বিএনপি ওইখানে শপথ নেয়নি। এর এনসিবির পক্ষ থেকেও বলা হয়েছে তারা প্রতারণা করেছে এবং প্রথম অধিবেশনীয় বিষয়গুলো হবে। আরেকটা বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের, আপনার ইন্টারিম সরকারের সময়ে 132টি অধ্যাদেশ হয়েছিল, জারি করা হয়েছিল এবং এই অধ্যাদেশগুলো আগামী সংসদে কতটুকু হবে, পাস হবে? অনেকে বলছে বেশিরভাগই হবে না। এটা কিভাবে দেখছেন? তবে এটা আমি আপনাকে বলতে পারি
যে দীর্ঘ প্রতীক্ষিত সংসদ, আলোচিত ত্রয়োদশ সংসদ, যে সংসদ নির্বাচন হলো সকল মানুষের অংশগ্রহণে, সেটার অধিবেশন, প্রথম অধিবেশন আনডাউটলি আনন্দমুখর হবে এবং খুব মানে প্রাণ চাঞ্চল্য থাকবে। এবং এখানে যারা পার্লামেন্টে গেছে, পার্লামেন্টারিয়ান, আমি বিশ্বাস করি তারা পার্লামেন্টে সরকারের জন্য, দেশের জন্য কথা বলবে। এখানে শপথ নেওয়ার যে ব্যাপারটি বললেন, গণভোটের, এগুলো আমাদের নোট অফ ডিসেন্সে আমাদের বেশ কিছু ছিল ঐক্যমত কমিশন মিটিংগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা হবে, ডিবেট হবে, কোনো অসুবিধা নেই, সমাধানও হবে। আমি বিশ্বাস করি এই সংসদে যারা আছে তারা প্রত্যেকেই অলমোস্ট ফেসিবাদ বিরোধী, যত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং একটু ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত হয়েছে, পার্লামেন্টে যাচ্ছে। আমি বিশ্বাস করি তাদের কারোর কোনো অনৈক্যের কারণে আবার ফেসিবাদ মাথাচাড়া দেয় কিনা, সে কারণে তারা ঐক্যটা ধারণ করবে, ধরে রাখবে এবং দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এখানে ইন্টারিম গভর্নমেন্টের যে অধ্যাদেশগুলো জারি করেছে, আপনি বললেন 132টা, এখানে যেগুলো জনগণের কল্যাণে হবে সেগুলো অবশ্যই গ্রহণ করা হবে। এগুলো যাচাই করবে সংসদ, যাচাই করে প্রয়োজন হলে করবে, তো আলোচনা করবে, সমস্যা নাই। তার জন্য ইন্টারিম গভর্নমেন্ট করেছে বলে সবগুলি করতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট করেছে বলে কোনটাই করা যাবে না, ব্যাপারটা আসলে এরকম না। এমনকি আপনি দেখবেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও যে কাজগুলো ভালো ছিল সরকারের জন্য, মানুষের জন্য, সেগুলো কিন্তু বিএনপি সরকার কিন্তু বন্ধ করবে না। অথচ আপনি দেখেন যে জিয়াউর রহমান সাহেবের আমাদের খাল কাটার যে কর্মসূচি ছিল কৃষকদের জন্য, ফসলের জন্য, দ্বিগুণ ফসল উৎপাদনের জন্য, শুধুমাত্র বিএনপির খাল কাটা কর্মসূচি হওয়ার কারণে এই কর্মসূচিটা আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দেওয়ার ফলে আজকে সমগ্র বাংলাদেশে অনেক জমি পড়ে আছে, ফসলি জমি, এবং নদী নালাগুলো দখল হয়ে গেছে। এগুলো কিন্তু বিশাল চ্যালেঞ্জের ব্যাপার সরকারের জন্য। তবে আমি বিশ্বাস করি যিনি, যদি আপনার প্রশ্নটার মধ্যে নাই, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, শহীদুদ্দিন চৌধুরী, এনি ডাইনামিক লিডারশিপের মধ্য দিয়ে এই খালগুলো উদ্ধার করবে, খাল খনন কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে এবং নদী যেগুলো দখল হয়ে গেছে সেগুলো উদ্ধার করবে এবং ওনার মন্ত্রণালয় সুন্দরভাবে চলবে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মন্ত্রী যারা আছে ডাইনামিক, পরিশ্রমী, সৎ এবং সাহসী, যদি সুন্দরভাবে কাজ করতে পারে, সবাই দেশবাসী সহযোগিতা করে, দেশের মানুষই সুফল ভোগ করবে, জনগণ সুফল ভোগ করবে। ওকে রফিক ভাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।